তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জবেদা বেগম প্রশ্ন করেন, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে হু বলে লিভিং রুম পেরিয়ে ঝটপট নিজের রুমে ঢোকে। মিনিটের মাথায় রুম থেকে বেরোয় পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে। জবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। অরুকে নিয়ে ফিরিস, বিড়বিড়িয়ে বলেন। তন্ময় এক হাতে ছাতা, অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা হয় জিন্স প্যান্টে জড়িয়ে থাকা আধুনিক রেবেকার সঙ্গে। কালো রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল। তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল। উঁচু হিলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়। মাথা দুলিয়ে হেসে শুধায়, কোথাও যাচ্ছিলেন? তন্ময় ভদ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়, জি। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাহিরে দেখে নিল। বাইরে এখনও তীব্র বর্ষণ। কমবার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়াও তেমন একটা নেই। তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন? আমি লিফট দিতে পারি। তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাতঘড়িতে সময় দেখে নেয়। পকেট হাতড়ে সেলফোন বের করতে নিয়ে জানায়, উবার আসবে আমার। রেবেকা হতাশ হয় বটে, তবে পর মুহূর্তেই হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? হ্যাঁ, গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশার চূড়ান্তে পৌঁছায়। এত কম কথা মানুষ বলে কিভাবে? বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই, তার কলিগ কিংবা কাজিন অথবা চেনা জানা যেসব সিঙ্গেল পুরুষ আছে সবগুলোই কথাবার্তায় পটু। মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে থাকে। এটা সেটা বলে পটানোর জন্য 1 সেকেন্ডও বাদ রাখে না। কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার। অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহ নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে। ভীষণ সুদর্শন, তবে গোমরা মুখের অধিকারী। চুপচাপ থাকা, শান্ত স্বভাবের। একদম রেবেকার অপোজিট। তাও এত ভালো কেন লাগছে? এমন বাজেভাবে মনে ধরেছে যে সেই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেধে সেধে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের এই লোকটা? হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাবিহার থেকে জানলাম আমরা সেম ভার্সিটিতেই ছিলাম। আপনি সিনিয়র। সাদা রঙের একটা প্রাইভেট গাড়ি মাত্র এসে থামল সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়ো গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়ায় আছি, আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়। সদর দরজার পানে তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ। এখনও ছুটি হয়নি। কলেজের সামনেই একটা কফি শপ আছে। গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে। ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনও অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢোকে। কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্য। গ্লাস ভেদ করে ওপাশটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে রেখে দিল। একজন অল্পবয়সী ওয়েটার এসে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফির তৃপ্তি বাড়ল। না হলে এত ভালো লাগবে কেন? কাচের গ্লাস বেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে আনমনে কফিটা শেষ করে ফেলল। আরেকটা কফির অর্ডার দিল। সেটি কেবলই টেবিলে দিয়ে গিয়েছে ওয়েটার। এক চুমুকও খেতে পারেনি। পূর্বেই দেখা যায় কলেজের দরজা খোলা হচ্ছে। একঝাঁক অল্পবয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়।
কারো কারো ফ্যামিলি ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়। কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়। ছাতাটা মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে দাঁড়ায়। মিনিটের মাথায় একটা মেয়েকে দেখতে পায়, দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা অরুর মামাতো বোন সুমনা। তন্ময় চেনে, প্রায়ই বাসায় আসতো। তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়। তাকে দেখলেই শরীরের উপর পড়ার জন্য তৈরি থাকে, স্বভাবও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর অরুর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলে না। ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না। মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। ও যেতেই পুনরায় ভেতরে নজর ফেলল। দেখতে পেল অরুকে। বৃষ্টিতে ভিজে ভিজে নেচে কুদে আসছে। হাসি ঠোঁট থেকে সরছেই না। হাসতে হাসতে মার্জির কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার না করেছে। তবে কে শোনে কার কথা? শুধু শুধু কি আর ধমক দেয়? মার্জি হুট করে সামনে তাকায় এবং তন্ময়কে দেখে ফেলে। কিছুটা চমকে ওঠে। পরপর অরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়। অরু ভ্রু চেয়ে তাকায়। অদূরে ছাতা মাথায় দাঁড়ানো লম্বাটে তন্ময়কে দেখে চোখজোড়া জলজল করে উঠল। মার্জিকে যেন চেনেই না এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো। বোকার মতো হেসে শুধালো, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করেছেন? আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে আসতাম। তন্ময় চোখ রাঙালো। তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না। বলতে বলতে ছাতাটা অরুর মাথার উপর ধরে। হাতে থাকা জ্যাকেটখানা তড়িঘড়ি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। অরু ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়। হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্জির মাথায় ফেলল। আমি তো ভিজতে চাচ্ছিলাম না। এই মার্জিই বলল ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্জির মুখে মেঘ জমল। মেয়েটা কী ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদে ভিজতে চাইল, এখন সব দোষ তার। আর চোখে মুখ বাঁকালো, তবে মুখে কিছুই বলল না। মেয়েটা যেভাবে হাহুতাশ করেছে কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্য, শ্বাস ফেলতে নিতে শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে অরু মার্জিকে দেখেও দেখছে না। সে বড়ই ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ। তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ঠোঁটে আসতে যাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে আসবে? না ভাইয়া, যেতে পারবো। এহসান আছে তো, ওই যে বন্ধুদের সাথে, ও আর আমি একসাথেই যাব। তন্ময় মাথা দোলায়। অরুকে নিয়ে হাঁটা ধরে। ডান হাতে ছাতা এবং বাঁ হাতে অরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনও তুমুল গতিতে ঝরছে। মাথার উপরে ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময়ের টি শার্ট প্রায় ভিজে গিয়েছে। হঠাৎ তার ভেজা শরীর ঘেঁষে অরু আলগোছে তার হাতটা জড়িয়ে ধরল। ধরেও নিজেই কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না। অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত। আজ আর ইচ্ছে করল না, ধরতে দিল। নিজেও উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আর চোখে ওর তাকানোর প্রয়াসগুলোকে উপভোগ করতে লাগলো। মোড়ে এসে দাঁড়ালো রিকশার জন্য।
এমন সময় অরু হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেলল। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে জবজবে। উঠানো সেট করা চুলগুলো ভিজে কপালে লেপ্টে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই অরু চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যাই, অল্প একটু রাস্তায় তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠবে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়। একটা রিকশা দাঁড় করায়। অরুকে উঠিয়ে নিজেও উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই অরুর এত কাছাকাছি আসে না, বসেও না। পুরুষ মানুষ সে। তার উপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে। এর জন্যই এত দূরত্ব রাখে। সেসব কি আরই অবুঝ মেয়ে বোঝে? ও তো তন্ময়কে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত তন্ময় বসতেই রিকশাটা ছোট মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনের। মেঘ ডাকছে ক্ষণে ক্ষণে। ওরও ভীষণ খুশি যেন। বৃষ্টি হাত মেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না হালকা পাতলা দেখায়। একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে। তবে সেই সুযোগ কি আছে? অরু তো আর চোখে বারংবার তাকিয়ে চলেছে। পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। পড়াশোনা কেমন চলছে? ভালো না। আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধু আছে যে যা বলি তাই বুঝিস? অরু মিনমিনে গলায় বলে, তার আর আপনি কি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে। মুখশ্রী একই রেখে প্রশ্ন করে, এক না? একদমই না। আমি কাল থেকে পড়তে আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল। রুক্ষ গলায় বলল, আচ্ছা। জবেদা বেগম জানতেন ছেলেমেয়ে দুটো ভিজে ভিজে আসবে। হলো তাই। দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে অরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিহার কামিজার পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায় যেন। তন্ময় ইতিমধ্যে গোসল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির। বাঁ হাতে তোয়ালে তার। সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিল। লিভিং রুমে এসে টেলিভিশন অন করল। আজকে খেলা আছে। ইতিমধ্যে শুরু হয়তো। খেলা ছেড়ে সেসবই দেখতে ব্যস্ত। জবেদা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন। সেখানে চুমুক দিতে নিয়ে চোখ গেল বাম দিকের রুমটায়। সদ্য স্নান করা অরু ভেজা চুলে বেরিয়ে এসেছে। তন্ময়ের বুকটা বাজেভাবে শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারী শরীরের দৃশ্য। বাড়িওয়ালি ভাবি ডেকেছেন জবেদা বেগমকে। গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিকে পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন, অরু, চাটা নিয়ে যা, ভাবি ডাকছে, আমি শুনে আসি। বেরোতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলো অরু তবু এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকে, অরু। ওরও জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়। পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পায় অরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর। ফুলের বেশ কিছু টব ঝোলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে। বৃষ্টির জলে ভিজছে। অরু সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে। কালো বড় চুলগুলো এখনো ভেজা। জল ঝরছে টপ টপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়। গিয়ে দাঁড়ায় ওর পিছু। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর, চাটা শেষ কর। ওরও ফিরে তাকালো।
চায়ের কাপ নেবে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল। আঁধারে তলিয়ে গেল চারিপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। ওরু ভয় পেল, আঁতকে উঠল। অস্পষ্ট স্বরে ডাকল, তন্ময় ভাই। তন্ময় আশ্বস্ত করে, হ্যাঁ আছি। হুড়মুড়িয়ে পিছু হাঁটল ওরু। পিঠ গিয়ে ঠেকল তন্ময়ের প্রশস্ত বুকে। ভেজা লম্বা চুলের ঠান্ডা স্পর্শে শীতল হলো তন্ময়ের বুক। ফোঁটা ফোঁটা জলে ভিজল টি শার্ট। মিষ্টি ঘ্রাণ নাকে ভেসে এলো। তন্ময় হাতের কাপটা পুনরায় এগিয়ে ধরে বলল, চা নে, আমি ফ্ল্যাশলাইট অন করি। ওরও চায়ের কাপ নিল, তবে সরল না, পড়ে রইল তন্ময়ের বুকে। ধীর স্থির গলায় বলল, আলো লাগবে না, এমনই থাকুক, আমার ভালো লাগছে। ভয় লাগছে না? আপনি আছেন তো। তন্ময় আধারে শব্দহীন হাসে। দাঁড়িয়ে থাকে অরুর ইচ্ছে মতো। হুটহাট বজ্রপাতে আলো ফুটছে। সেই আলোয় অরুর মিষ্টিমুখ দৃশ্য হচ্ছে। তন্ময় অপলক নয়নে দেখছে। বাতাসে ওর চুলগুলো দুলছে। তন্ময়ের নাক মুখ ছুঁয়ে দিচ্ছে। হাত উঠিয়ে অশালীন চুলগুলো ধরল, ধরেই রাখল। দুই আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করল। ওরু চায়ে চুমুক বসিয়ে বড় শ্বাস ছাড়ল। আহা, বড় মায়ের হাতে জাদু আছে, চাটা দারুণ মজা, তাই না? তন্ময় জবাব দিল না। আধারে অস্পষ্ট অরুর ভেজা ঠোঁটজোড়া অনিমেষ দেখল শুধু। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। জবেদা বেগমও ফিরেছেন। ফিরেই বিরিয়ানি গরম বসিয়েছেন। অরুকে খেতে দেবেন। অরু তার পেছনে দাঁড়িয়ে। পারছে না এখনই খেতে বসতে। ও সময় তন্ময় বেরিয়ে আসে, টি শার্ট পরিবর্তন করে। বলিষ্ঠ তন্ময়ের শরীরে আটসাট পোশাক ভীষণ রকমের মার্জিত লাগে। শরীরের পেশিবহুল মাংসপেশিগুলো ফুলে ফেপে ওঠে পোশাকের উপর দিয়ে। কনুই পর্যন্ত টি শার্টের হাতা ফোল্ড করায় পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি পেয়েছে। ওরও ড্যাব ড্যাব চোখে চেয়ে দেখছে। তন্ময় অগোচরে ওর বোকাশোকা দৃষ্টি ভীষণ উপভোগ করে। বিড়াল ছানার মতো আদুরে দেখায়। ইচ্ছে করে আদর করতে। পচা আদর, দুষ্টু আদর। গাড়ি ছাড়া চলাফেরায় বড্ড অসুবিধা হয় তন্ময়ের। একটা প্রাইভেট গাড়ি কেনা এই মুহূর্তে সম্ভব নয়। তবে বাইক কেনার মতো সামর্থ্য হয়েছে। গতকাল বন্ধুদের নিয়ে সাদা কালোর সংমিশ্রণে ইয়াহামা R153 বাইকটা কিনেছে 4,25,000 টাকা দিয়ে। বাইক কিনে সঙ্গে সঙ্গে আর ফেরা হয়নি। বন্ধুদের সঙ্গে বেরোতে হয়েছে। ফিরতে ফিরতে গভীর রাত। পরদিন সকালে অফিস যেতে হয়েছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফেরে। আজ অরুর পড়তে আসার কথা। তবে বাড়িতে ঢুকে অরুকে পেল না। মেয়েটা আগ বাড়িয়ে এসে বসে থাকে প্রতিদিন। আজ এখনও এলো না যে। সেই সময় কল এলো আনোয়ার সাহেবের। উৎকণ্ঠিত গলায় বললেন, তন্ময়, অরু কি ওখানে আছে? নেই, এখনও আসেনি। কি হয়েছে চাচ্চু? ওকে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। মেয়েটা কোথায় চলে গেল? তন্ময় চেঁচিয়ে ওঠে, পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? হাতঘড়িতে রাত 8টা প্রায়। এত রাতে কোথায় যাবে? আনোয়ার সাহেব খুলে বললেন, তোমার চাচির সঙ্গে তর্ক করে বেরিয়েছিল, এখনও ফেরেনি। ওর বন্ধুবান্ধবদের কল করলাম, কারো কাছেই যায়নি। আনোয়ার সাহেবের গলার স্বর ভেঙে আসছে। রুদ্ধশ্বাস ফেলছেন। তন্ময়ের বুকের ওঠানামার গতি বাড়ল। চিন্তায় কণ্ঠনালী আটকে এলো। কোনো মতে বলল, আমি আসছি। পরপর হন্তদন্ত পায়ে চাবিটা টি টেবিল থেকে তুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে জবেদা বেগম চেঁচালেন, কি হয়েছে অরুর? তন্ময় হাতের ইশারায় বোঝালো, এসে কথা বলবো। গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা। বাইকে বসে চাবি ঢুকিয়ে একটানে বেরিয়ে পড়ল। ইতিমধ্যে আনোয়ার সাহেব, মোস্তফা সাহেব, ওহি সাহেব 3 ভাই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
চেনা জানা সবাইও খুঁজতে নেমেছে। তন্ময় নিজের চেনা পরিচিত এলাকার পোলাপান জড়ো করে পাঠিয়ে দিল সব জায়গা জুড়ে। সে মাঝ রাস্তায় দেখা পেল মোস্তফা সাহেবের। তিনি তার ড্রাইভার সহ এদিক ওদিক খুঁজে চলেছেন। তন্ময়কে দেখতেই এগিয়ে এলেন। উতলা গলায় শুধালেন, কোনো খবর পেয়েছ? না, এখন অবধি না। ওদিকটাই দেখে আসি। আমিও যাব সাথে। মোস্তফা সাহেব ছেলের বাইকের পেছনে উঠে বসেন। তন্ময় একটানে সামনে অগ্রসর হয়। বাইক এলাকার অলিগলিতে ঢুকছে। মোস্তফা সাহেব চিন্তিত দৃষ্টিতে সবটাই নজর ফেলছেন। রাতের এখন 9:30। তন্ময়ের বুকের ভেতরটা ভয়ে শীতল হয়ে আসছে। আত্মীয় স্বজন কারোরই বাসায় নেই, কোনো বন্ধু বান্ধবদেরও বাড়িতে নেই। তাহলে কোথায়? তন্ময় অস্পষ্ট স্বরে আকুতি করে ওঠে, কোথায় তুই? ফিরে আয়। আনোয়ার সাহেবের চোখ জোড়া লাল, ভিজে জবজবে এলোমেলো চুল, অবিন্যস্ত অবস্থা। তন্ময়কে দেখেই ভেঙে পড়েন। কি হলো আমার মেয়েটার? কোথায় ও? খুঁজে এনে দাও ওকে, খুঁজে আনো। শান্ত হও চাচ্চু, ওর কিচ্ছু হয়নি। আশেপাশে কোথাও লুকিয়ে আছে, ঠিকই খুঁজে পাবো। কথাগুলো বলতে বলতে তন্ময়ের গা গুলিয়ে এলো, মাথা ঘুরছে, থরথর করে কাঁপছে শরীর, হাত চলছে না, মস্তিষ্ক ফাঁকা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফরমাল শার্ট ঘামে ভিজে লেপ্টে দেহের সঙ্গে, ফ্যাকাশে হয়ে আছে মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলের কাঁধ ধরলেন, চোখে মুখে একরাশ চিন্তা। আব্বা, খারাপ লাগছে, একটু বস, পানি আন আকাশ। লাগবে না। আকাশ প্রশ্ন করে তন্ময়ের উদ্দেশ্যে। থানায় যাব? রাত ঘনিয়ে চলেছে। দেখতে দেখতে রাত 11:20। আর অপেক্ষা করাটা ঠিক হবে না। তন্ময় মাথা দোলায়। ওই সময় তার ফোন বেজে ওঠে। পকেট থেকে চটজলদি ফোন বের করে। অয়নের নাম্বার। ও এলাকার ছেলেপেলে নিয়ে বেরিয়েছিল খুঁজতে। ওরুকে পেলে কল দিয়ে জানাবে বলেছিল। পেল কি? ওর কল তন্ময় দ্রুত রিসিভ করল। অয়নের গলার স্বর কাঁপছে। ভাই, ওরুকে পেয়েছি, আহমদ এলাকার পার্কে। 4-5 জন ছেলের দল ওর পিছু ছিল, ওকে কিডন্যাপ করার পায়তারা করছিল। আমাদের আরেকটু দেরি হলে আজ সর্বনাশ হয়ে যেত ভাই। তন্ময়ের হৃদয় মুচড়ে ওঠে, চোয়াল শক্ত হয়। হাতের মুঠোয় থাকা ফোনটা শক্ত করে ধরে বলে, ওকে দেখে রাখো অয়ন, আমি আসছি। 1 সেকেন্ডের জন্য নজরের বাইরে করো না প্লিজ। ভাই শান্ত হন, আমি আছি, দেখছি, আপনি আসুন, ওরও সহি সালামত আছে। তন্ময় দ্রুত বাইকে উঠে বসে। বাবার উদ্দেশ্যে ঠিকানা বলে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। পেছনে গাড়ি নিয়ে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেবও আসছেন। ওরও গুটিসুটি মেরে বসে আছে বেঞ্চিতে। কাঁদতে কাঁদতে মুখশ্রী ফুলে আছে, ভয়ে হাত পায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই কেঁপে উঠছে শরীর। অয়ন পানির বোতল এনে এক ঢোক খাইয়ে দিয়েছে। মেয়েটা এখনও কাঁপছে। অয়ন আশ্বস্ত করল, তবুও কাজ হলো না। তীব্র শব্দ আসছে শুনশান নীরবতা ভেঙে। বাইকটা শব্দ করে সে থামল পার্কের কাছাকাছি। তন্ময় দৌড় লাগালো। এক দৌড়ে সে পার্কের ভেতরে এসে পৌঁছেছে। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস প্রশ্বাস রুদ্ধ, পাগলের মতো অবস্থা। ওরু তন্ময়কে দেখেই ভয়ার্ত মুখে দাঁড়ালো, ছুটে আসতে চাইল। পূর্বেই তন্ময়ের শক্ত হাতের চড় পড়ল ওর নরম গালে, 5 আঙ্গুলের দাগ বসে পড়ল। আচমকা থাপ্পড়ে ওরু স্তব্ধ হলো, কেঁদে উঠল শব্দ করে। কিন্তু পাজোড়া থামল না। তন্ময়ের কোমর জড়িয়ে হামলে পড়ল বুকে, শরীর কাঁপছে দুজনের। তন্ময়ের রাগান্বিত মুখশ্রী ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। তাকালেই প্রাণ পাখি উড়ে যেতে চায়। ওরুকে বুক থেকে সরাতে নিয়ে চিৎকার করে ওঠে, এত বড় সাহস হয়ে গেছে!
আজ তোর পা ভেঙে ফেলবো আমি। এমনিতেই ভীষণ ভয় পেয়েছে, আতঙ্কে এবার জ্ঞান হারিয়ে বসল। ঢলে পড়ল অরু তন্ময়ের বুকে। ওকে শক্ত করে দুই হাতে দ্রুত বুকে জড়িয়ে নিল তন্ময়। মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে। অশান্ত ভীতু বুকের ভেতরটা এখনও শব্দ করছে, শান্ত হচ্ছে না কোনো মতে। তন্ময়র এলোমেলো চুলগুলো পাগলের মতো গোছাতে থাকে, বিড়বিড়ি আওড়ায়, কিছু যদি হয়ে যেত, তোর যদি কিছু হয়ে যেত, কি করতাম আমি, কিভাবে বাঁচতাম? আমাকে মেরে ফেলতে চাস? তুই আমাকে শান্তিমতো বাঁচতে দিবি না? মোস্তফা সাহেব আনোয়ার সাহেব পৌঁছেছেন। তন্ময় অরুকে পাজা কোলে তুলে নেয়, পার্ক থেকে বেরিয়ে আসে, গাড়ির পেছনে শুইয়ে দেয়। আনোয়ার সাহেব মেয়ের মাথা রানে নিয়ে পেছনে বসেছেন। তন্ময় নিজের বাইকের চাবি অয়নের হাতে ধরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। রাস্তায় থাকাকালীন পরিচিত ডাক্তারকে বাসায় আসতে বলে দেন মোস্তফা সাহেব। গাড়ি থামে শাহজাহান বাড়ির ভেতরে। তন্ময় নেমে অরুকে পুনরায় কোলে তুলে নেয়। বাড়িতে ঢুকতেই শোনা যায় সুমিতা বেগমের কান্নার গলা। মুফতি বেগমও হাহাকার করছেন। ওদের ছাড়িয়ে তন্ময় উপরে ওঠে, সোজা অরুর রুমে ঢুকে ওকে বিছানায় শুইয়ে দেয়। বাম গালটা দৃশ্যমান রূপে লাল হয়ে গেছে। বুকটা ছ্যাদ করে ওঠে তন্ময়ের। রাগের মাথায় এত শক্তভাবে চড় মেরেছে সে। কম্পিত আঙুল এগিয়ে দাগের জায়গায় ছুঁয়ে দেয়, নিজে ঝুঁকে সেখানে ঠোঁট ছোঁয়ায়, বেশ কয়েকবার চুমু বসায়। ধীর গলায় বারংবার বলে, সরি, রিয়েলি ভেরি সরি, আই ডিডেন্ট মিন ইট। রাগের মাথায় কিভাবে হয়ে গেল, আই অ্যাম সরি জান। বেশ কিছু পায়ের শব্দ পেয়ে সরে আসে তন্ময়। সবাই ছুটে এসেছে ঘরে। দীপ্ত কেঁদে মুখ ফুলিয়ে ফেলেছে। সাবিহার অবস্থাও ভালো না। সকলের চোখেই জল, কেউই শান্ত নেই। ডাক্তার আসলেন পরপরই। অরুর পাশে বসে ওর হাতের নল দেখলেন, চোখ পরীক্ষা করলেন, কপাল ছুঁয়ে শরীরের তাপ পরীক্ষা করলেন। শরীর দুর্বল ভীষণ, জ্বর এসেছে, ভয়ে এবং আতঙ্কে জ্ঞান হারিয়েছে। কিছু ঔষধপত্রের নাম লিখে তিনি উঠে দাঁড়ালেন। তন্ময় ডাক্তারের সঙ্গে বেরোলো। ঔষধের নাম নিয়ে নিজেই আনতে গেল। ঔষধ নিয়ে ফিরে দেখল সকলে লিভিং রুমে বসে। সুমিতা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব চেঁচিয়ে চলেছেন। তার এক একটা চিৎকারে বাড়ি কাঁপছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওই পরিবারের কারণ ধরে আমার মেয়ের গায়ে হাত তোলো? সাহস হয় কী করে তোমার? আমি কি মেয়ে পেলেছি ওদের ওকালতি করতে? আমার মেয়ে যেহেতু ওদের পছন্দ করে না, তার মানে এই বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাহসে হাত তুললে? চাচ্চু যেহেতু কথা বলছে, তন্ময় আর কিছুই বলল না। সে অনেক কিছু বলতে চাচ্ছিল, তবে শেষমেশ সুমিতা বেগমের করুণ মুখশ্রী দেখে কিছুই বলল না। ওষুধগুলো সাবিহার হাতে দিয়ে বেরোতে লাগলো। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। ছেলেকে রুখতে চাচ্ছিলেন, কিন্তু মুখে বলার মতো সাহস পেলেন না। তন্ময় যাওয়ার পূর্বে বলে গেল, ওকে দেখো। মাহিন বন্ধুর শক্ত মুখ পানে চেয়ে, মাসখানেক ধরে মারাত্মক গম্ভীর হয়ে আছে ছেলেটা। এভাবে তন্ময় শান্ত গম্ভীর, তবে এই মাস ধরে সে আগুনের ফুলকি রূপে আছে। অল্পতেই ছ্যাদ করে ওঠে, ভীষণ রকমের রাগ দেখা দিচ্ছে। প্রেয়সীর বিরহে একদম আগুনে ডুবেছে যেন। মাহিন জ্বলন্ত সিগারেট এগিয়ে দিল। লম্বা আঙুলের ভাঁজে সিগারেট নিল তন্ময়। সময় নিয়ে গোলাপি ঠোঁটে চেপে ধরল। সামনের টেবিলে সেলফোন কাঁপছে। স্ক্রিনে অরুর কল আসছে। তন্ময় ধরল না। গম্ভীর মুখে অশান্ত মনে শুধু দেখল কল কেটে যেতে। কতদিন কথা হয় না, কতদিন দেখা হয় না, অনেক দিন, অনেকগুলো দিন হচ্ছে, হাত দিয়ে গুনে নেওয়া যাবে। তবে কেন মনে হচ্ছে শতাব্দী ধরে দেখা হয় না? ওই মিষ্টি মুখখানা বছর ধরে ছোঁয়া হয় না। কাকে শিক্ষা দিতে চাচ্ছে সে?
ওই নাদান মেয়েকে শিক্ষা দিতে গিয়ে যে সে নিজেই গভীরভাবে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়ত। জ্বলে পুড়ে আঙ্গার হচ্ছে হৃদয়। এই যন্ত্রণা যে ভীষণ ব্যথিত, প্রচণ্ড যন্ত্রণাদায়ক।